হ্যাঁ, অসিত আছো নাকি? অসিত, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি আর কিছুক্ষণ অপেক্ষা করব নাকি শুরু করব? স্যার শুরু করেন স্যার। শুরু করব। 38 মাত্র দেখছি আর কি। স্যার 3টা থেকে ক্লাস শুরুর কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, 3টা থেকে শুরু হওয়ার কথা ছিল। আমি একটু দেখছিলাম যে আর কি কয়েকজন হোক। তোমরা টোটাল কত, 67 নাকি না কত? স্যার 73। 73। জি, স্যার। 73 তে তো 38 একটু কমই। এনিওয়ে, আমার মনে হয় আমরা শুরু করি আর কি, নাকি? আচ্ছা, তোমরা কি পাওয়ার পয়েন্টটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমাদের হচ্ছে আমি যে জন্য একটু গত সপ্তাহে একটু আমাদের ব্যস্ততাও ছিল ইউনিভার্সিটিতে সবারই আর কি। আর তোমাদের সিলেবাসও মোটামুটি পড়ানো শেষই। আহ, একটা চ্যাপ্টার শুধুমাত্র মিসেলেনিয়াস ম্যাটেরিয়ালস, যেটা আর কি, তো মিসেলেনিয়াস বা বিবিধ টাইপের ম্যাটেরিয়ালস যেগুলো, সেটা সম্পর্কে একটা ক্লাস নিলেই আসলে চলবে। তো এটা এখানে বেসিক্যালি আমরা দুইটা ম্যাটেরিয়াল সম্পর্কে একটু, দু একটা সম্পর্কে একটু ধারণা দিয়ে থাকি আর কি। তারপরে তোমাদের যদি এর বাইরে কিছু জানার থাকে সেটা আর কি। তো তোমাদের মোটামুটি আমার পড়ানোর কথা ছিল কংক্রিট এবং হচ্ছে টিম্বার। কংক্রিট এবং টিম্বার দুটোই পড়ানো হয়ে গেছে। এরপরে হচ্ছে মিসেলেনিয়াস ম্যাটেরিয়ালসটা। তো এটা আমরা, কনক্রিট তো মনে হয় সম্পূর্ণ শেষ হয় নাই। হ্যাঁ হ্যাঁ, স্যার কনক্রিট তো সম্পূর্ণ শেষ হয় নাই। কংক্রিট কতখানি পড়ানো হয়েছে? কে বলতে পারবা কতখানি হয়েছে? আমার তো স্যার ধারণা ছিল, আমার তো ধারণা ছিল যে কংক্রিটটা পড়ানো শেষ হয়েছে। হ্যাঁ, কেউ কি বলবা? লাস্ট আপনি পড়াইছিলেন যে ওয়াটার কনক্রিট যে রেশিও, এটা পড়াইছিলেন। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, আমি বোধহয় কংক্রিটের প্রপার্টিজ গুলো বোধহয় শুরু করেছিলাম কিছু আর কি, কিছু পড়িয়েছিলাম আর কি। আমার আমার মনে আছে যে আমি প্রপার্টিজ গুলো পড়িয়েছিলাম আর কি। স্যার আপনি শুরু করছিলেন, তারপর থেকে তো হ্যাঁ, ক্লাস বন্ধ। একদমই শেষ করে অন্য চ্যাপ্টারে যাওয়া হয় নাই, তারপরে বন্ধ হয়ে গেছিল আর কি। জি স্যার, জি স্যার। হ্যাঁ, তো সেটা তোমরা যদি চাইলে সেটা আমরা একটু দেখতেও পারবো, তাতে অসুবিধা নেই। আচ্ছা, তো আমরা হচ্ছে, আর তোমরা প্রথম ক্লাসে আমাকে বলেছিলে যে কংক্রিটটা আবার একটু রিভিউ করতে, তো রিভিউ আমি বলেছিলাম সময় থাকলে আমরা রিভিউটা করব পরে আর কি। তো যদিও মানে আমার কাছে বোধগম্য হচ্ছে না ইউনিভার্সিটির তাড়াহুড়া করার কারণ আর কি, যে তাড়াহুড়া করে এই আগের সেমিস্টারটা শেষ করতে চাচ্ছে। এটা আর ১-২ সপ্তাহ পরে নতুন সেমিস্টারে ক্লাস শুরু হলে খুব একটা অসুবিধা হতো না। তো যদিও আমার ধারণা যে বাস্তবে আসলে তাই হবে, যদি অফিসিয়ালি দেখাচ্ছে একটু আগে। হুম। এনিওয়ে, তো মিসেলেনিয়াসটা একটু আগে দেখি আমরা, পরে যদি কংক্রিট সম্পর্কে তোমাদের আর কিছু জানার থাকে সেটা আমরা বলতে পারবো আর কি। হ্যাঁ, আজকে খুব একটা দেখতে সময় লাগবে না। তো আসলে মিসেলেনিয়াস ম্যাটেরিয়ালস এর মধ্যে বলতে আসলে আমরা যে ম্যাটেরিয়ালস গুলো সম্পর্কে বিস্তারিত জেনেছি তার বাইরে আরো দু একটা গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস আছে, সেগুলো সম্পর্কে জানা। হ্যাঁ, তো অন্য গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস এর মধ্যে যেমন তোমার আমরা বলি, আমরা যেগুলো সম্পর্কে জানা প্রয়োজন বলে মনে করি সেটা হচ্ছে পেইন্টস, ভার্নিশেস, মিন্স হচ্ছে মূল বিষয়টা হচ্ছে প্রোটেক্টিভ কোটিং আমরা বলি আর কি। প্রোটেক্টিভ কোটিং মানে সুরক্ষা দেওয়ার জন্য যে আবরণ একটা, সেই আবরণটা সম্পর্কে আমরা এই দিকে জানার চেষ্টা করি আর কি। তো সুরক্ষা দেওয়ার জন্য আমরা কি ভাবে আবরণ দেই? আমরা নরমালি পেইন্টস দেই, ভার্নিশ দেই এবং খুব রিসেন্টলি ঠিক না, বেশ আগে থেকেই, তবে পৃথিবীর যে বয়স সেটার সাথে তুলনা করলে রিসেন্টলি বলা যায় আর কি, যে আমরা টাইলস ব্যবহার করি। হ্যাঁ, এটা ওটা কোটিং হিসেবে ব্যবহার করা হয়, প্রোটেক্টিভ কোটিং হিসেবে। তো টাইলসটার এখন অবশ্য নানাবিধ উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে, শুধু প্রোটেক্টিভ কোটিং এর জন্যই যে এমনটাও নয়। অনেক সময় হাইজেনিক কন্ডিশন মেইনটেইন করার জন্য টাইলস ব্যবহার করা হয়ে থাকে ফ্যাক্টরি, ফুড ফ্যাক্টরি বা প্রসেসিং প্ল্যান্টের ভিতরে। হ্যাঁ, তারপরে ওয়াটার প্রুফ কোটিং এর জন্য, সেটা প্রোটেক্টিভ কোটিং এরই একটা অবজেক্টিভ আর কি। তো পেইন্টস, ভার্নিশেস, টাইলস, গ্লাস ইত্যাদি ম্যাটেরিয়াল গুলোকে আমরা বিবিধ ম্যাটেরিয়ালের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকি। বিবিধ ম্যাটেরিয়ালের মধ্যে এইজন্য অন্তর্ভুক্ত করেছি কারণ এটা সম্পর্কে আমরা অ এ এ আ কি বলে? আইটেম ওয়াইজ বা একটা ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল ওয়াইজ ডিটেইলস আমরা পড়তে চাই না। আমরা এগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে চাই শুধু। এইজন্য এগুলোকে একসাথে করা হয়েছে। তো ১ম এ যদি আমরা পেইন্টস অ্যান্ড ভার্নিশেস দেখি, এখানে স্লাইডের মধ্যে দেখবা অনেক লিটারেচার আছে। তো লিটারেচার এতটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি তোমাদের ডিটেইলস কোনো কিছু জানার থাকে, এজন্য তোমরা পরে তোমাদেরকে দিয়ে দিব। এজন্য আমি একটু বিস্তারিত এখানে রেখেছি। যদিও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে লিটারেচার যথাসম্ভব কম রাখাটাই উচিত আরকি। তারপরে এখানে আসলে তেমন আর কম রাখার সুযোগ নেই। কম রাখলে আসলে জানার একটু ঘাটতি হয়ে যাবে, হ্যাঁ? তো এইজন্য আমি আসলে একটু বাধ্য হয়েই কিছুটা বেশি রেখেছি আরকি। তো আমরা যদি দেখি যে ১ম এই যদি আমরা পেইন্টস আর ভার্নিশেস দেখি, যে পেইন্টসটা কি জিনিস? পেইন্টসটা বলছে যে পেইন্টস হচ্ছে যে পেইন্ট ইস a pigment opaque material. এটা আমরা যখন পেইন্টস এবং ভার্নিশের সাথে যখন পার্থক্যটা পড়ব তখন আরেকটু আমাদের কাছে ক্লিয়ার হবে। পেইন্টস এর কথা বলা হয়েছে যে পেইন্ট ইস a substance used as the final finish to all surfaces and as a coating to protect or decorate the surface. আমি ১ম এ যেটা বলেছিলাম সেই জিনিসটা এখানে বলেছে। আমি আসলে কেতাবি ভাষায় ক্লাসে না পড়ানোর চেষ্টা করি। কারণ এগুলো কেতাবি ভাষায় তোমরা পরবর্তীতে পড়ে নিবা। আমি আসলে নিজের মতো করে পড়াচ্ছি, মানে আমি মনে করি যে নিজের মতো করে শিখলেই সেটা বরং তোমাদের জন্য বেশি মনে থাকবে। তাহলে পেইন্টস বা ভার্নিশেসটা কি জিনিস বা কিভাবে আমরা ব্যবহার করি? পেইন্টস ভার্নিশেস অলমোস্ট সেইম, পারপাস ও সেইম, জিনিসটাও সেইম। শুধু একটা জায়গায় পার্থক্য আছে, সেটা হচ্ছে যে পেইন্টস এর মধ্যে একটা পিগমেন্ট দেওয়া থাকে, মিনস একটা কালার দেওয়া থাকে। আর ভার্নিশেস এর মধ্যে আমরা নরমালি কালার ব্যবহার করি না। হ্যাঁ? তো পেইন্টসটা অ্যা কখন বা কোথায় ইউজ করি বা কি জিনিস? পেইন্টসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা কোন একটা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বা ইঞ্জিনিয়ারিং কোন একটা মেকিং যখন কমপ্লিট হয়, তখন এটার উপরে ফাইনাল ফিনিশিং কোট হিসেবে এটাকে প্রোটেক্ট করার জন্যে, এর সারফেসটাকে কার হাত থেকে প্রোটেক্ট করার জন্যে? এটাকে ক্ষয়ের রোধ করার জন্যে, এর মেইনলি ওয়েদার ইফেক্ট এর হাত থেকে রক্ষা করার জন্যে এবং এর অ্যাস্থেটিক ভিউটা মানে দেখতে যাতে দেখার যে সৌন্দর্যটা সেটি যাতে ভালো থাকে, হ্যাঁ? সেজন্যে এই ইত্যাদি কারণে দেখার ভালোটাকেই আমরা বলছি অ্যাস্থেটিক ভিউ আরকি।
হ্যাঁ, তো ওই জন্য বলছে যে ডেকোরেট দ্য সারফেস ইত্যাদি উদ্দেশ্যে আমরা একটা কোটিং দিয়ে থাকি পেইন্টস দিয়ে আর কি। তো আমি যদি নেক্সট স্লাইডে যাই, আমি এখানে আরো কিছু কথাবার্তা আছে, এগুলো তোমরা পরবর্তী নিজেরা দেখে নিবা। এখানে মেইনলি হচ্ছে পেইন্টসটা কি জিনিস, পেইন্টসটা আর পেইন্টসটা কেমন হয়। পেইন্টসটা মূলত আসলে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। আমি একদমই পেইন্টসের যে সামারিটা, এটা আমি পেইন্টসের পার্টটা পড়ানোর পরে সামারিটা বলবো। এখন হচ্ছে জাস্ট বইয়ে বা আমরা যেভাবে পড়িয়ে বা শিখিয়ে থাকি অ্যাজ ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ইঞ্জিনিয়ারদের যেভাবে পড়া দরকার সেভাবে আমি প্রথমে তোমাদের একটু দেখিয়ে নিব আর কি। হ্যাঁ, তো পেইন্টস এর কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে। হ্যাঁ, একটা আইডিয়াল পেইন্ট, যখন একটা পেইন্টকে কখন আমরা একটা আইডিয়াল বা আদর্শ বা পেইন্ট বলবো, তার কিছু কন্ডিশন আছে। যে কি কন্ডিশন? এটা হচ্ছে যে যেকোনো একটা ম্যাটেরিয়ালের উপরে একটা থিন ফিল্ম কোটিং একটা সে তার সৃষ্টি করতে পারতে হবে আর কি, যে উপরে সে একটা কোটিং তৈরি করবে। হ্যাঁ, যেটার নেচারটা থাকবে ইউনিফর্ম। তারপরে আর কি থাকতে হবে? এটা হচ্ছে যে এটা যখন শুকিয়ে যাবে, ড্রাইং হবে। হ্যাঁ, ড্রাইং এর জন্য আমরা একটু পরেই দেখবো যে ড্রাইং একটা খুব ইম্পর্টেন্ট পার্ট পেইন্টিং এর। পেইন্টিংটা ড্রাইটা কত দ্রুত হচ্ছে বা কি প্রক্রিয়ায় হচ্ছে সেটি খুবই গুরুত্বপূর্ণ পেইন্টের ক্ষেত্রে। তো পেইন্টের ড্রাইং এর হওয়ার পরে এর উপরে কোনো ক্র্যাক দেখা যাবে না। তোমরা অনেক জায়গায় দেখবে যে ভার্নিশ যখন করে আর কি কাঠের উপরে, সেটা মনে হয় যে ফেটে ফেটে গেছে শুকানোর পরে। হ্যাঁ, এটি হওয়া যাবে না। রঙের অনেক জায়গায় দেখবা যে এমনটা হয় আর কি। হ্যাঁ, তো এমনটা হওয়া যাবে না। তাহলে সেটাকে আমরা আইডিয়াল পেইন্ট বা কালার বলতে পারবো না। হ্যাঁ, আর এর যে পিগমেন্টটা বা যে কালারের পার্টটা, এই কালারটা অ্যাডভার্স কন্ডিশনে মানে আমি আগেই বলেছিলাম যে ওয়েদার ইফেক্ট থেকে। ওয়েদার ইফেক্টটা কি জিনিস? টেম্পারেচার, হিউমিডিটি, এগুলো হচ্ছে ওয়েদার ইফেক্ট আমরা মেইনলি বলে থাকি, যে বা ওয়াটারও বলে থাকি আর আমরা, যে বৃষ্টিপাত, তারপরে হচ্ছে তোমার যদি সহজ ভাষা যদি বলি রোদ, এবং হচ্ছে হিউমিডিটি। এই এই এগুলোকে আমরা বলি ওয়েদার ইফেক্ট। এগুলোর ফলে কি হয়ে থাকে? এর কালার ডিটোরিয়েশন হয়। তো এটা যতটা কম হয়, এটা যাতে লং টাইম যাতে এটা স্টেইন করে এমন কোয়ালিটি থাকতে হবে। এটা দ্রুত যাতে নষ্ট হয়ে যায়, ফেড হয়ে যায়, তাহলে এটা ভালো রং আমরা সেটাকে বলবো না। আরেকটা হচ্ছে যে এটার একটা অ্যাট্রাকটিভ এবং প্লিজিং অ্যাপিয়ারেন্স থাকতে হবে। আমি আগে যেটা বলেছিলাম যে অ্যাস্থেটিক ভিউটা খুব সুন্দর থাকতে হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে যে ইকোনমিক্যাল হইতে হবে। ইকোনমিক্যাল কি জিনিস? ইকোনমিক্যাল সম্পর্কে বা ডিজাইন সম্পর্কে কারো কোনো ধারণা আছে যে ডিজাইন কি জিনিস বা ইকোনমিক্যাল কি জিনিস, কে বলতে পারবা? কে বলবে ইকোনমিক্যাল কি জিনিস, কে বলতে পারবা? সাশ্রয়ী হবে। না, যেমন এখানে দেখো বলছে ফেয়ারলি চিপ। হ্যাঁ, অ্যান্ড ইকোনমিক্যাল। চিপ, আমরা কিন্তু শুধু চিপ হবে এমনটা চাই না, যে শুধুই সস্তা হবে দামে কম হবে এমনটা কিন্তু কখনোই আমরা ইঞ্জিনিয়াররা চাই না। আমরা বলি ইকোনমিক্যাল হইতে হবে। ইকোনমিক্যালটা কি জিনিস? ইকোনমিক্যাল হচ্ছে পারপাস সার্ভ করতে হবে, সর্বনিম্ন যে টাকায় তোমার কম পারপাসটা কমপ্লিটলি সার্ভ করে, সেটা হচ্ছে ইকোনমিক্যাল পয়েন্ট। হ্যাঁ, তো সস্তা, যে সবচেয়ে সস্তা হইতে হবে, সবচেয়ে সস্তা জিনিস আমরা চাই না, আমরা ইকোনমিক্যাল চাই। এবং ডিজাইনটা কি জিনিস? যে পয়েন্টে এই জিনিসটা হয় সেই পয়েন্টটা নির্ধারণ করাই হচ্ছে ডিজাইন, বা ডিজাইনারের কাজ হচ্ছে ওই পয়েন্টটা বের করা, যে যে পয়েন্টে মিনিমাম কস্টে আমার পারপাসটা 100% বা কমপ্লিটলি সার্ভ করবে, সেই পয়েন্টটা খুঁজে বের করাই হচ্ছে ডিজাইন বা ডিজাইনের কাজ আর কি, ডিজাইনারের কাজ। আরেকটা হচ্ছে যে এটা সহজে অ্যাপ্লিকেবল হতে হবে আর কি। হ্যাঁ, এটা যেখানে আমরা যে সারফেসে আমরা অ্যাপ্লাই করব সেখানে ব্রাশ বলি বা স্প্রে বলি, যেভাবে বলি না কেন, এটা সহজে অ্যাপ্লিকেবল হইতে হবে। আর আরো কিছু আছে, এগুলো আসলে খুব বেশি আলোচনা করার তেমন কিছু নাই আর কি। অ্যাডহেশন ক্যাপাসিটি, অ্যাডহেশনটা তোমরা বুঝো, এটা কিছু বেসিক কিছু ইয়ে আছে, কনসেপ্ট আছে, এগুলো ক্লাসের সময় খাতায় লিখে রাখতে হয়, পরবর্তীতে চাকরির পরীক্ষা পর্যন্ত কাজে লাগে। হ্যাঁ, এজন্য সিনসিয়ারলি যারা একটু ক্লাস করে তারা পরবর্তীতে ভালো করতে পারে, সিজিপিএ ইউনিভার্সিটি লাইফে কম থাকলেও। তো সে বেসিক বিষয়গুলো একটা হচ্ছে, যেমন আমরা বলি অ্যাডহেশন আর কোহেশন। অ্যাডহেশন এবং কোহেশনের পার্থক্যটা তোমরা কেউ বলতে পারবা? স্যার অ্যাডিশন হচ্ছে যে একই বস্তুর মধ্যে আকর্ষণ, আর কোহেশন হচ্ছে যে পরস্পর দুটো বিপরীত বস্তুর মধ্যে বা অন্য ভিন্ন বস্তুর মধ্যে আকর্ষণ। না, ঠিক উল্টা হয়ে গেল আর কি। হ্যাঁ, কো হচ্ছে একই আর কি, আর অ্যাড হচ্ছে যুক্ত করা দুইটা ভিন্ন ভিন্ন, যদি দুইটা ভিন্ন ভিন্ন বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটাকে আমরা বলি
কি বলি? আসন ওই- স্যার। হ্যাঁ, কোহেশন নাকি স্যার? দুইটা ভিন্ন ভিন্ন বস্তুর মধ্যে যে অ্যাট্রাকশন সেটাকে আমরা বলি আসন অ্যাডহেশন। স্যার। আর কোহিশন, কো মানে একই বা সমসংস্থ বা একই একই জায়গা থেকে উৎপন্ন, সেটাকে কো বলে। কো যে শব্দ, কোর একটা মিনিং আছে। হ্যাঁ সংশক্তি স্যার। হ্যাঁ, কো মানে একই আর কি, একই বা একই জায়গা থেকে উৎপন্ন এমন বস্তুর ক্ষেত্রে আমরা কো ইউজ করি আর কি, প্রিফিক্স হিসেবে আর কি কো শব্দ, কোটা ইউজ করি। তাহলে কোহিশন হচ্ছে একই রকম বস্তুর মধ্যে যে অ্যাট্রাকশনটা সেটাকে বলে কোহিশন, আর ভিন্ন ভিন্ন বস্তুর মধ্যে যে অ্যাট্রাকশনটা সেটা হচ্ছে অ্যাডহেশন। তাহলে এখানে অ্যাডহেশনটা কেন বলা হয়েছে? অ্যাডহেশনটা বলা হয়েছে আমরা যে সারফেস ইউজ করব আর ম্যাটেরিয়াল আর পেইন্ট যে ইউজ করব দুইটা একই ম্যাটেরিয়াল নয়। এই কিন্তু দুই জনের মধ্যে একটা অ্যাট্রাকশনটা থাকতে হবে আর কি, ম্যাক্সিমাম অ্যাডহেশন ক্যাপাসিটি থাকতে হবে, না হলে রং তো উঠে যাবে, এর উপর থাকবে না। যে সারফেস আমি দিব সেই সারফেসে পেইন্টটা উঠে যাবে, যাতে না উঠে যায় এই জন্য অ্যাডহেশন। আর এই অ্যাডহেশন থেকেই আরেকটি শব্দ আছে অ্যাডহেসিভ। অ্যাডহেসিভ যেটাকে আমরা বলি কি গ্লু। গ্লু চেনো না তোমরা সবাই? আঠা চেনো না? আঠা চেনো। তো এটাকে এই জন্য বলা হয়, এগুলোকে বলে আমরা ইঞ্জিনিয়ারিং এর ভাষায় আমরা বলবো অ্যাডহেসিভ, আমরা গ্লু বলবো না, আমরা বলবো অ্যাডহেসিভ। যাদের মধ্যে অ্যাডহেশন ক্যাপাসিটি ম্যাক্সিমাইজ করার জন্য যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয় সেটাকে আমরা বলি অ্যাডহেসিভ। যেমন কাঠের মানে কাঠের সাথে অন্য কোনো ম্যাটেরিয়াল জোড়া দেওয়া বা মেটালের সাথে আরেকটা ম্যাটেরিয়াল জোড়া জোড়া দেয়া, এগুলো কনস্ট্রাকশনের সময় দরকার হয়। হ্যাঁ, আমরা এটাকে অ্যাডহেসিভ বলি আর কি, যে অ্যাডহেসিভ ইউজ করা হয়। এনিওয়ে, তো অ্যাডহেশন আর কোহিশন সম্পর্কে ধারণাটা একটু স্পষ্ট থাকতে হবে। তো যেমন আমি যদি বলি যে একটা চাকরির পরীক্ষায় একটা ভেরি কমন কোশ্চেন আছে সবসময়। হ্যাঁ, যে বলা থাকে যে কোহিশনলেস সয়েল। হ্যাঁ, সয়েলের মোটামুটি সয়েলের মধ্যে কোহিশনটা খুব ভালো থাকে আর কি, কিন্তু কোহিশন থাকে না এমন এমন সয়েলও আছে। সয়েলের মেইন তিনটা তোমার কি সয়েল সায়েন্স পড়েছো না? জি স্যার। সয়েলের মেইন তিনটা পার্টিকেলকে বলতে পারবা? সয়েলের কম্পোজিশনটা, সয়েলের মধ্যে কি থাকে? স্যার স্যান্ড, সিল্ট, ক্লে। স্যান্ড, সিল্ট, ক্লে। আরেকটা কি থাকে? মনে নেই স্যার। আরেকটা থাকে হচ্ছে অর্গানিক ম্যাটার, যেটা এগ্রিকালচার যারা পড়বে, এগ্রিকালচার সায়েন্স যারা পড়ে তারা, তাদের জন্য অর্গানিক ম্যাটারটা খুব ইম্পর্টেন্ট আর কি। তো স্যান্ড, সিল্ট, ক্লে আমরা মোটামুটি, আমরা যদি সয়েলের কম্পোজিশন বা ডায়াগ্রাম যদি বলি, আমি একটু এই ফাঁকে ওগুলো বলে রাখছি কারণ দেখা যায় যে পরে আমাদের বেসিক ঘাটতি থেকে যায়। আমরা শুধু এই যে পাওয়ার প্ল্যান্ট স্লাইড দেখে দেখে তো এইটুকুই পড়ি। এর সাথে যে জিনিসগুলো যেগুলো থেকে আসলে মূলত ভবিষ্যতে যে প্রশ্নগুলো সম্মুখীন হতে হয় সেগুলো আমাদের একটু কম জানা হয় ইদানিং আর কি। আর এই অনলাইনে ক্লাসের ক্ষেত্রে এগুলো বলা আর সুযোগ আরো কম আর কি। তা আমি যেহেতু জানি যে তোমার পেইন্টটা খুবই একটা সিম্পল জিনিস, এটা সম্পর্কে তোমার একদম ডিটেলস চাইতে একটু কম জানলেও চলবে, সেজন্য আমি তোমাকে এই জায়গাটা যেহেতু সামনে আসছে আমি যেন একটু বলি আর কি। সয়েলের যে কম্পোজিশন, সেখানে আমরা বলি যে সয়েলের কম্পোজিশনের মধ্যে 50% থাকে সলিড ম্যাটেরিয়াল আর 50% থাকে আইডিয়াল কন্ডিশনে। এর মধ্যে থাকে কি পোর স্পেস থাকে। 80% এর আইডিয়াল কন্ডিশনে 25% থাকে এয়ার ভয়েড আর 25% থাকবে ময়েশ্চার বা ওয়াটার। এই ময়েশ্চার এবং বা ওয়াটার এবং হচ্ছে তোমার এয়ার ভয়েড, এই দুইটা পরস্পর 25 এ প্লাস মাইনাস হতে পারে আর কি, আপ টু 50 পর্যন্ত হতে পারে আর কি। কখন হয়? যখন ড্রাই সিজন হয়, তখন কমপ্লিট ড্রাই যদি করে ফেলি আমরা সয়েলকে, তখন পুরোটাই ভয়েড হয়ে যায় আর কি, মানে সয়েলের 50% ভয়েড হয়ে যায়। আর যখন কমপ্লিটলি স্যাচুরেটেড কন্ডিশনে থাকে, যেমন ধরো বর্ষাকালে, তখন এটা কমপ্লিটলি স্যাচুরেশন কন্ডিশনে ওই 50% টোটালটাই ওয়াটার হয়ে যায় বা ময়েশ্চার হয়ে যায়, তখন আর এখানে এয়ার থাকে না। তো কি থাকে সয়েলের আমরা 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 বলি যে সয়েলের একটা ডায়াগ্রাম বা সয়েলের হচ্ছে টিপিক্যাল ডায়াগ্রাম, এগুলো অনেক সময় বলে আর কি। কি থাকে তাহলে 50% ভয়েড থাকে, 50% সলিড ম্যাটেরিয়াল থাকে বা মিনারেলস থাকে, আমরা বলি যে, বা সলিড বলি আমরা, সলিড থাকে 50%, ভয়েড থাকে। ভয়েডের মধ্যে পানিও থাকতে পারে, বাতাসও থাকতে পারে। কত কত পার্সেন্ট থাকতে পারে? 0 থেকে আপ টু 50% পর্যন্ত বাতাস এবং পানি দুটো যে কোনোটা থাকতে পারে, দুটো মিক্স অবস্থায় থাকতে পারে। আইডিয়াল কন্ডিশন কোনটা? আইডিয়াল কন্ডিশন হচ্ছে অর্ধেক অর্ধেক থাকা। আর সরি,
সয়েলের যে বাকি 50% থাকে সলিড যেটাকে বলেছি, এই 50%-এর মধ্যে 45% থাকে মিনারেল আর 5% থাকতে হবে অর্গানিক ম্যাটার। এটা আইডিয়াল কন্ডিশন। তো ওই যে 45%, এই 45%-এর মধ্যে থাকে স্যান্ড, সিল্ট, ক্লে, এই তিনটা জিনিস থাকে। তো কোহেশনলেস আমরা কখন বলি? যখন সিল্ট এবং ক্লে অনুপস্থিত থাকে সয়েলের মধ্যে, শুধুমাত্র স্যান্ড থাকে বা স্যান্ডি সয়েল যখন থাকে বা স্যান্ডকে আমরা বলি তখন কোহেশন থাকে না, কোহেশন একদমই থাকে না, কোহেশনলেস বা জিরো কোহেশন বলি আর কি আমরা। তাহলে কোহেশনলেস সয়েল কোনটা? স্যান্ড। মনে থাকবে? জি স্যার। হুম, মনে থাকা দরকার আছে। আমি এই যে এই বাড়তি কথাটুকু বললাম পাস করার পরের জীবনের জন্য আর কি। হ্যাঁ, এই বেসিক কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার থাকতে হবে। এনিওয়ে, নেক্সট যদি আমরা দেখি যে এটা রেজিস্ট্যান্স টু করোশন এন্ড প্রোটেক্ট দ্য ম্যাটেরিয়াল ওভার, এটার যে করোশনটা কি জিনিস? ক্ষয় হয়ে যাওয়া। হ্যাঁ, ক্ষয় হওয়াটা রোধ করার ক্যাপাসিটিটা থাকতে হবে পেইন্টের ক্ষেত্রে, পেইন্ট বা ভার্নিশ যে কোনোটার ক্ষেত্রেই। হ্যাঁ, এটা হচ্ছে আমরা টাইলসের ক্ষেত্রে গিয়ে আরেকটু ভালো করে দেখতে পাবো আরকি যে এটা বিষয়টা আসলে কি। আর এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত হইতে হবে। যেমন অনেক জায়গাতেই তোমরা দেখবা যে অনেক নতুন যে দোকানগুলো, শপিং মলগুলো বা শপগুলো, এই ধরো শু স্টোর, নরমালি শু স্টোর গুলো বড় থাকে বা সুপার মল তো অন্যান্য জায়গায় ছোট শহরে বড়, বড় থাকে না? একটু কম্পারেটিভলি বড় থাকে বা এখন কাপড়ের শোরুম গুলো কিছু বড় থাকে। দেখবা যে এই অনেক দোকানের মধ্যে ঢুকলে তোমার চোখ জ্বালা করছে এবং তুমি বুঝতে পারছো যে এখানে কোন একটা ঝাঁজ আসতেছে। হ্যাঁ? এগুলা নরমালি হচ্ছে হেভি মেটাল যেগুলোর মধ্যে থাকে সেগুলো। এগুলা খুবই হ্যাজার্ডাস আরকি, হেলথ হ্যাজার্ডাস। এগুলো নরমালি লেড যদি থাকে, লেডের জন্যে আসলে এই ফিলিংসটা আমাদের হয়ে থাকে। তো এগুলো যাতে এই হেলথ হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল যাতে কম থাকে এবং যারা এটা এপ্লাই করবে, ওয়ার্কার যারা, তাদের জন্য যাতে এটা হেলথ হ্যাজার্ড এর কারণ যাতে না হয় এমন পেইন্ট ব্যবহার করতে হবে। বা এটা আইডিয়াল পেইন্টের বৈশিষ্ট্যের মধ্যে এটি একটা বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে যে পেইন্টটা শুকানো, হ্যাঁ? খুব দ্রুততম সময় বলতে একটা রিজনেবল টাইমের মধ্যে। খুবই ফাস্ট শুকানোটাও ভালো না, আবার খুব স্লো ভালো না। আমরা বলি যে ধীরে, ধীরে শুকিয়ে যেতে হবে। তবে খুব বেশি সময় না নিলে ভালো আরকি। হ্যাঁ? আ তাহলে শুকানোটা বা ড্রাইং যে প্রপার্টিস টা এটা খুবই ইম্পোর্টেন্ট পেইন্টের ক্ষেত্রে আরকি। আরেকটা হচ্ছে যে এটা সব জায়গায় সমানভাবে যাতে ছড়িয়ে দেয়া যায় বা সমানভাবে যাতে পেইন্টের বিশেষ করে পিগমেন্ট এবং অন্যান্য ম্যাটেরিয়াল সমান হয়, যাতে সব জায়গায় একটা ইউনিফর্মিটি থাকে আরকি। ইউনিফর্মিটি সব ম্যাটেরিয়ালের ইউনিফর্মলি ছড়িয়ে পড়ার ক্যাপাসিটি বা স্প্রেডিং ক্যাপাসিটিটা সমান থাকে না। এইটি ভালো হইতে হবে। গুড স্প্রেডিং আর কভারিং পাওয়ার থাকতে হবে। এনিওয়ে, আমরা যদি একটু দ্রুত যদি আগাই এখন যদি দেখি আমরা রঙের কয়েকটা ইনগ্রেডিয়েন্টস, মেইন কয়েকটা ইনগ্রেডিয়েন্টস আছে। একটা হচ্ছে বেজ আমরা বলি, ১ নম্বরে বলি বেজ। হ্যাঁ? বেজ আমি একটু পরে এটা একটু ব্যাখ্যা করছি। ২ নম্বরে আমরা বলি ভেহিকল, ৩ নম্বরে আমরা বলি ড্রায়ার। হ্যাঁ? এই ৩ টাকে আমরা পেইন্টের ক্ষেত্রে মেইন বলে থাকি। হ্যাঁ? তো বেজটা কি জিনিস? বেজটা হচ্ছে যার উপরে যে ম্যাটেরিয়াল, ৩ ধরনের ম্যাটেরিয়াল দ্বারা একটা পেইন্ট গঠিত হয়। তো ১ নম্বর ম্যাটেরিয়াল হচ্ছে বেইজ, যে ম্যাটেরিয়ালটার পরিমাণটা থাকে বেশি, যে ম্যাটেরিয়ালের উপরে, যেমন আমি একটু আগে বলেছিলাম যে সাধারণত ওই যে দোকানে যে চোখ জ্বালা করে যেটাকে বলেছিলাম, লেড সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? নিচে দেখো, আমি স্লাইডের নিচের দিকে আমি কয়েকটা এক্সাম্পল লিখে রাখছি। কোন ধরনের ম্যাটেরিয়ালটাকে বেইজ ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ? এটা হচ্ছে যে, যে এই নরমালি আমরা সস্তা ম্যাটেরিয়াল ইউজ করতে চাই। এটা রঙের কোম্পানিগুলো সস্তা ম্যাটেরিয়াল ইউজ করার চেষ্টা করে। যেন লেডটা সবচেয়ে বহুল ব্যবহৃত। কারণ লেডের দাম সবচেয়ে কম। এই কারণে, হ্যাঁ? তো লেড আমরা এখন বর্তমান সময়ে এসে আমরা এখন ডিসকারেজ করছি আরকি যে লেডটা যত কম ব্যবহার করা যায়। হ্যাঁ? কারণ এটা দীর্ঘ সময় ধরে মানুষের জন্যে ক্ষতির কারণ। এটা কি করে? এটা হচ্ছে যে এটা মেইন ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে এবং এটার ফাংশনটা কি? এটার ফাংশন হচ্ছে এটা একটা উপরের ফিল্মটা একটা হার্ড ফিল্ম তৈরি করে এবং এটা ইলাস্টিক এবং হার্ড ফিল্ম তৈরি করে। ইলাস্টিক বা প্লাস্টিক আমরা গত আরেকদিন আমি বলেছিলাম আমার যতদূর মনে পড়ে। যে ইলাস্টিক বলতে কি বুঝায় আসলে? তো এই ইলাস্টিকটা কেন দরকার? দরকার হচ্ছে ওই যে যাতে ক্র্যাক যাতে না হয়, হ্যাঁ? ক্র্যাক যাতে না হয় এবং উঠে যাতে না যায়। কারণ হচ্ছে যে রংটা তো নরমালি বাইরের দিকে আমরা রং করি। ওয়েদার ইফেক্ট এর ফলে, টেম্পারেচার এর ফলে এটা এটা এ এ এ এক্সপানশন হয় এবং এটা শ্রিঙ্কেজ হয়। শ্রিঙ্কেজ হওয়ার জন্য এটা ইলাস্টিক প্রপার্টি যদি ভালো না থাকে, তাহলে এটা একসময় দ্রুত ক্র্যাক হয়ে যায়। ক্র্যাক হয়ে যায় এবং এটা উঠে যায় আরকি রংটা। এটা ডিউরেবল হয় না। তো এইজন্য ম্যাটেরিয়াল বেসটা বেশ ইম্পোর্টেন্ট। আরেকটা হচ্ছে ভেহিকল।
ভেহিকেলটা কি জিনিস? ভেহিকেলটা হচ্ছে যেটার মধ্যে হচ্ছে অন্যান্য ম্যাটেরিয়াল গুলো এর মধ্যে সাসপেন্ডেড অবস্থায় থাকে এই লিকুইডটার মধ্যে। যে লিকুইডের মধ্যে রঙের গুরুত্বপূর্ণ যে উপাদানগুলো আছে উপাদানগুলোকে যে ধরে রাখে, হ্যাঁ, বা তার মধ্যে সাসপেনশন অবস্থায় থাকে, সেটা হচ্ছে পেইন্টের ভেহিকেল। নরমালি বিভিন্ন রকম অয়েল ব্যবহার করা হয়, লিনসিড অয়েল সবচেয়ে বেশি এক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আর কি। আর 3 নম্বর যেটা হচ্ছে যে তোমার ড্রায়ার, হ্যাঁ, ড্রায়ারটা কি জিনিস? যে রংটা যে শুকাবে এই প্রপার্টিসটা যে ম্যাটেরিয়ালটা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে ড্রায়ার। এটা এক একটা রঙের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। আমরা নরমালি কোন ধরনের পিগমেন্ট ব্যবহার করেছি, কোন ধরনের বেজ ম্যাটেরিয়াল ব্যবহার করেছি, হ্যাঁ, বা কোন ধরনের কি বলেছিলাম ভেহিকেল ব্যবহার করেছি তার উপরে ভিত্তি করে আমরা ড্রায়ারটা নির্ধারণ করি। ড্রায়ারটা কেমন হবে, কেমন ড্রায়ার দিব আমরা যাতে খুব দ্রুত না শুকিয়ে যায়। দ্রুত শুকিয়ে গেলে দেখা যায় যে উপরের সারফেসটা শুকিয়ে যায়, ভিতরের দিকে ময়েশ্চারটা থেকে যায়, যে কারণে পরবর্তীতে এটা ডিউরেবল হয় না। এই জন্য খুব দ্রুত আমরা শুকিয়ে যাবে এমন ড্রায়ার আমরা দিতে চাই না পেইন্টের মধ্যে। আমরা আমরা জাস্ট পেইন্টের একদম বেসিক দু একটা জিনিস সম্পর্কে প্রথমে জানার চেষ্টা করছি আর কি, হ্যাঁ। তো ড্রায়ারের ক্ষেত্রে কিছু প্রিকশন নিতে হয়, এগুলো আসলে বিস্তারিত আলোচনা না করলেও চলবে। আমি আর যদি পরে যদি বলি কালার বা পিগমেন্ট, হ্যাঁ, পিগমেন্টটা কি? যে ম্যাটেরিয়ালটা পেইন্টের কালারের জন্য বা রঙের জন্য দায়ী সেই ম্যাটেরিয়ালটাকে আমরা বলি পিগমেন্ট। যেমন আমি যদি সাদা রং চাই সাদা, আমি যদি কালো চাই কালো, আমি যদি লাল চাই নীল চাই হলুদ চাই বেগুনি চাই, যেমন চাই তেমন পিগমেন্ট দিতে হবে। তো যে রং যে কালারটা আমি দেখতে চাই সেই কালারের জন্য যে ম্যাটেরিয়ালটা আমি ইউজ করি সেটাকে আমরা বলি পিগমেন্ট। এগুলো রঙের কম্পোজিশন আর কি, মেইন কম্পোজিশন। এগুলোর উপর ভিত্তি করে একটা রং তৈরি করা হয়ে থাকে। এরপরে কি আছে? সলভেন্ট। সলভেন্টকে আমরা আসলে কিন্তু এটাকে আমরা আসলে থিনারও বলে থাকি আর কি, হ্যাঁ। সলভেন্টটা এটা হচ্ছে যে একটা সারফেস যখন দেই ওই সারফেসের যে স্পোর স্পেস গুলো থাকে বা ফ্রি স্পেস থাকে সেই স্পেস গুলোর ভিতরে ঢুকে যাওয়ার জন্য সহযোগিতা করে হচ্ছে সলভেন্ট। সলভেন্টের সাথে সলিউশন হয়ে এই পেইন্ট গুলো কোন একটা সারফেসের পোর স্পেসের মধ্যে পেনিট্রেট করে, হ্যাঁ। তো এই জন্য সলভেন্টটাকে আমরা যেমন নরমালি অনেকে হয়তো নাম শুনে থাকবা যে স্পিরিট বা টারপেন্টাইন, হ্যাঁ, টারপেন্টাইনের নাম আশা করি অনেকে শুনেছো। তো এগুলো মূলত হচ্ছে মেইনলি থিনার বা পাতলাকরণ, যেটা আর কি, যে একটু লিকুইড করা বা হচ্ছে ইউজেবল কন্ডিশনে নিয়ে আসার জন্য এই থিনারটা বা সলভেন্টটা ইউজ করা হয়ে থাকে। একটু 1 মিনিট ধরো, একটু 1 মিনিট অপেক্ষা করো, হ্যাঁ। সারা কথা বলে দিছে না বলে তাই বাবু মামা তোমার কাছে বলেছে সাথে বলে আর দেখতে আর কি কাজ করতে চাই দরবার মনে ওরে দোকান কষ্ট হয় না, হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখবো না, পরে কথা বলবো না। হ্যাঁ সরি, হ্যাঁ মাঝখানে একটু ইন্টারাপ্ট করতে হয়েছে। এনিওয়ে সলভেন্টের পরে আমরা যদি দেখি
পেইন্টস কত প্রকারের আছে আর কি, আমি এটা এনামেল পেইন্ট, সিমেন্ট পেইন্ট, অয়েল পেইন্ট, অনেক রকম, এটা হলো বেজ আর কি, এগুলোর উপর ভিত্তি করে মেইনলি পেইন্টটাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি আর কি। হ্যাঁ, আহ, আহ, তারপরে আচ্ছা আমি একটু সংক্ষেপটা পরে বলি, আগে জাস্ট ক্যাটাগরিটা তোমাদেরকে একটু বলে নেই। এনামেল পেইন্ট, সিমেন্ট পেইন্ট, অয়েল পেইন্ট, আর কি কি আছে, সেলুলোজ পেইন্ট, অ্যালুমিনিয়াম ইমালশন, অ্যান্টি করোসিভ পেইন্ট, সিনথেটিক, এগুলো তোমাদের জন্য মনে রাখা একটু কঠিন, তারপর আমি একবার সংক্ষেপে একটু বলি একটা একটা করে। হ্যাঁ, এনামেল পেইন্টটা নর্মালি আমরা কাঠের উপরে এবং স্টিল বা মেটালের উপরে ব্যবহার করি। সিমেন্ট পেইন্টটা নর্মালি আমরা স্ট্রাকচারের উপরে বা হচ্ছে মেশ স্ট্রাকচার, যেগুলো বিল্ডিং এর সিমেন্ট বেসড পেইন্ট আমরা ইউজ করে থাকি। অয়েল পেইন্টটাও আমরা মেইনলি হচ্ছে কাঠের উপরে বেশি ইউজ করে থাকি। হ্যাঁ, ড্যাম্প প্রুফ এবং ওয়ালের উপরে অনেক সময় ইউজ করে থাকি, এটা ড্যাম্প প্রুফ এর কাজ করার জন্য ব্যবহার করে থাকি। সেলুলোজ পেইন্টটা মেইনলি হচ্ছে কাঠের উপরে ব্যবহার করে থাকি, আর অ্যালুমিনিয়াম পেইন্টটা মেইনলি মেটালের উপরে ব্যবহার করি। ইমালশন পেইন্টটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। আর হচ্ছে অ্যান্টি করোসিভ হচ্ছে যেসব জায়গায় ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই সব জায়গায় আমরা অ্যান্টি করোসিভ পেইন্টটা ব্যবহার করে থাকি আর কি। আর সিনথেটিক রাবার পেইন্টটাও এটা আমরা নর্মালি বিভিন্ন এটার কোনো সুনির্দিষ্ট ওরকম ভাবে আমরা করি না আর কি, বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি আর কি। তা আমি যদি একটু সংক্ষেপে যদি বলি, হ্যাঁ, যে রঙের তোমাদের জানা বা বোঝার জন্য, তাইলে আমরা মূলত তিন ধরনের পেইন্ট বেশি ব্যবহার করে থাকি। তিন ধরনের মধ্যে দুই ধরনের একটু বেশি করে, তিনটা হচ্ছে, একটা হচ্ছে ওয়াটার বেসড, একটা সিমেন্ট বেসড, একটা আমরা বলি অয়েল বেসড আর কি। তো ওয়াটার আর সিমেন্ট বেসড আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকি। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, তো আমরা তিন ধরনের বেশি ইউজ করে থাকি, সেটা ওয়াটার বেসড, সিমেন্ট বেসড আর অয়েল বেসড। হ্যাঁ, তো এর মধ্যে আমরা ওয়াটার এবং সিমেন্ট বেসডটা সম্প্রতি একটু বেশি ব্যবহার করে থাকি। কোথায় কোথায় ব্যবহার করে থাকি, যেমন নর্মালি আমরা রং করি কোথায়, নর্মালি আমরা রং করি কাঠে, আমরা রং করি হচ্ছে মেটালে, আমরা রং করি হচ্ছে মেশনারি স্ট্রাকচারে, যেমন বিল্ডিং এ। তো আমরা যদি বিল্ডিং এর কথা যদি বলি, বিল্ডিং এ আমরা বেসিক্যালি বেশ কয়েক ধরনের রং ব্যবহার করে থাকি। এর মধ্যে একটা, যেটা আগে যেটি করা হতো, আগে আমরা বলতাম যেটা যে ক্যালসিয়াম কার্বনেট বা চুন ব্যবহার করতাম আর কি। হ্যাঁ, চুনের মধ্যে বিভিন্ন রকম পিগমেন্ট দিয়ে বিভিন্ন রকম রং, সাদা বা ব্লু কালার, হ্যাঁ, বা গ্রিন কালার, এরকম নানান রকম কালারের পিগমেন্ট ব্যবহার করে নিজেরা তৈরি করে তারপর এটা ব্যবহার করা হতো আগে আর কি। ইদানিং বা সাম্প্রতিককালে এটা ব্যবহার করা হয় না বললেই চলে, এটা ওয়াটার বেসড পেইন্ট আর কি। এবং এটা দেখবা যে এই পেইন্টটা তুমি যদি হাত দিয়ে যদি একটু ঘষা দাও ওয়ালে, তাহলে দেখবা যে এটা তোমার হাতে রংটা লেগেছে আর কি। তো এবং এটা ডিউরেবল হয় না, এটা যেহেতু ক্যালসিয়াম কার্বনেট, এটা ময়েশ্চার অ্যাবজর্ব করে এবং এটা ডিউরেবিলিটি এই কারণে অনেক কম হয় ওয়াটার বেসড পেইন্টের। তো দেন হচ্ছে এর চেয়ে নেক্সট আমরা যেটা ব্যবহার করি আর কি, এখনো যেটা ব্যবহার হয়, যেটাকে আমরা বলি ডিসটেম্পার। ডিসটেম্পারটাও আসলে ওয়াটার বেসড কালার আর কি। ওয়াটার বেসড একটা পিগমেন্ট কালার বা একটা পেইন্ট, এটাকে আমরা মেশনারি স্ট্রাকচারের উপরে বা বিল্ডিং এর ওয়ালে, ইন্টেরিয়রে মেইনলি এটা ব্যবহার করি। এটা বাইরের দিকে ব্যবহার করি না, বাইরের দিকে আমরা এটা ব্যবহার করি না, কারণ এটা যেহেতু ওয়াটার বেসড, ওয়াটার সলিউবল, বৃষ্টির পানিতে এটা ডিউরেবল হবে না আর কি। বৃষ্টির পানি বা বৃষ্টি যদি লাগে এর গায়ে, ওয়েদার ইফেক্টের ফলে এটা দ্রুত এটার কোয়ালিটি ডিটোরিয়েট করবে। আর একটা যেটা পেইন্ট আমরা ব্যবহার করি, সেটাকে আমরা বলি ডিসটেম্পারের পরে প্লাস্টিক পেইন্ট। প্লাস্টিক পেইন্ট আমরা মেইনলি ইন্টেরিয়রে ব্যবহার করি, এক্সটেরিয়রে নরমাল ব্যবহার করি না। তো প্লাস্টিক পেইন্টটা কি ওই ডিসটেম্পারের চাইতে একটু বেশি ডিউরেবল হয়ে থাকে আর কি। হ্যাঁ, এটা কম্পারেটিভলি কম ময়েশ্চার অ্যাবজর্ব করে বিধায় এটা একটু ডিউরেবল বেশি হয়ে থাকে। আর আরেকটা যেটা পেইন্ট আমরা ব্যবহার করি, আমরা যেটাকে আমরা বলি হচ্ছে ওয়েদার কোড। ওয়েদার কোডটা মেইনলি এক্সটেরিয়রে বা আউটসাইড অফ রুমে আমরা ব্যবহার বা স্ট্রাকচারে আমরা ব্যবহার করে থাকি, বিল্ডিং এর বাইরের অংশে ব্যবহার করি। অনেক সময় বিল্ডিং এর ভিতরেও অনেক জায়গায় আমরা, যেসব জায়গায় ময়েশ্চার বেশি বলে আমরা আশঙ্কা করি, ময়েশ্চার বেশি হতে পারে বা কিছুটা ড্যাম হতে পারে, সেই সব জায়গায় এইটা আসলে সিমেন্ট বেসড পেইন্ট। এটা সিমেন্ট বেসড পেইন্ট, এই জন্য এটা আসলে ওয়াটার সলিউবল না, এটা আসলে পানিতে ধুয়ে যায় না, সহজ কথা ওয়াশ আউট হয় না পানিতে আর কি, এবং ময়েশ্চারও অ্যাবজর্ব নরমালি করে না। এই জন্য এটাকে আমরা বাইরের দিকে এক্সটেরিয়রে ব্যবহার করি।
সিমেন্ট বেসড পেইন্টটা, সিমেন্ট বেসড পেইন্টের মধ্যে যেটা বহুল প্রচলিত নাম বলি আমরা ওয়েদার কোট আর কি। হ্যাঁ, তো এগুলো আমরা ব্যবহার করি। আর অয়েল বেসড পেইন্ট গুলো, অয়েল বেসড পেইন্ট নরমালি ওয়াটারপ্রুফ বা ওয়াটারপ্রুফ করার জন্য কিছু কিছু জায়গায় ওয়ালে এবং উডের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা আছে যে আমরা যেটা মেটাল, যেমন ধরো আমরা জানালার গ্রিলে বা বিভিন্ন মেটালিক কন্ডিশনে বা কাঠের উপরে যে পেইন্ট করে থাকি সেটাকে আমরা এনামেল পেইন্ট আর কি, সহজভাবে বাজারে প্রচলিতভাবে এনামেল পেইন্ট হিসেবে বিক্রি হয়। এই জন্য কিন্তু পেইন্ট কেনার সময় তোমাকে জেনে কিনতে হবে যে আমি আসলে কোথায় ব্যবহার করব এবং কোন ধরনের পেইন্ট আমি কিনছি। হ্যাঁ, এটা জেনে তারপরে কিন্তু কিনতে হবে। তা আমি তোমাদের সংক্ষেপে বললাম এই জন্য জাস্ট তোমরা যাতে সহজে মনে রাখতে পারো আর কি, যে প্র্যাকটিক্যাল লাইফে যেমন এখানে যে কেতাবি ভাষায় অনেক রকম আছে না, 7-8 রকমের আছে আর কি, এতগুলো এইগুলো তো পরীক্ষার জন্য আমরা মনে রাখবো, কিন্তু বাস্তব জীবনের জন্য আমাদেরকে খুব সংক্ষেপে মনে রাখতে হবে, জানতে হবে আর কি, যে বাস্তবে কিভাবে পেইন্ট বিক্রি হয়। তুমি যদি দোকানে গিয়ে বলো যে আমাকে একটা সিনথেটিক রাবার পেইন্ট দেন, তাহলে ও বুঝবে না আর কি। হ্যাঁ, তো তোমাকে হচ্ছে প্রচলিত ভাষায়ও তোমার নলেজটা থাকতে হবে। এজন্য আমি সংক্ষেপে বললাম। তাহলে আমি আবার যদি বলি আমরা যে পেইন্ট কি ভাবে ব্যবহার, কি পেইন্ট নরমালি আমরা ব্যবহার করি বা বাজারে বিক্রি হয়। একটা আমরা বলি যে যেটাকে আমরা বলি চুনকাম, হ্যাঁ, বা ক্যালসিয়াম কার্বনেট। এটি খুবই কম ব্যবহার হয়, এখন হয় না বললেই চলে। এটা ওয়াটার বেস কালার। আর একটা আমরা বলছি যে ডিসটেম্পার, এটা ওয়াটার বেস কালার। আর একটাকে আমরা বলছি প্লাস্টিক পেইন্ট, এটা মোটামুটি ওয়াটার বেস এবং এটা একটু প্লাস্টিক ডিসটেম্পারের চাইতে একটু বেশি ডিউরেবল হয় আর দামও একটু বেশি আর কি। আর একটা বলছি, এরপরে আমরা বলছি যে সিমেন্ট বেস কালার পেইন্ট আর কি, সেটা কি, সেটা আমরা বলছি যেটা বাজারে ওয়েদার কোট নামে বিক্রি হয় আর কি, সেটা সিমেন্ট বেস কালার। হ্যাঁ, তো এই মোটামুটি। আর হচ্ছে আর বলেছিলাম এনামেল পেইন্ট। এনামেল পেইন্ট হচ্ছে যেটা আমরা বলেছিলাম যে এটা হচ্ছে কংক্রিটের উপরে ব্যবহার করে থাকি, আমরা মেটালের উপরে ব্যবহার করে থাকি। হ্যাঁ, এগুলোকে এটাকে আমরা বলি এনামেল পেইন্ট। স্যার এগুলোর স্থানীয় নামগুলো কি? যেমন হ্যাঁ আপনি হ্যাঁ, সিনথেটিক রাবার পেইন্ট, এটা যখন আমাদের এইখানকার না দোকানদার বুঝবে এগুলো না। তুমি ওই দোকানদারদেরকে এগুলো বললে তারা কখনোই বুঝবে না। এজন্য আমি তোকে এই ক্লাসিফাই করে দিলাম। হ্যাঁ, এখন এক একটা কোম্পানি এক এক রকম ভাবে, তুমি যদি আরো একদম স্পেসিফিক যদি ইউজ করতে চাও তাহলে তোমাকে হচ্ছে ওই যে ওষুধ ওষুধ দেখছো, ওষুধের যে একটা হচ্ছে তোমার কমার্শিয়াল নাম থাকে, আর একটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল একটা নাম আছে, কিন্তু ওষুধের কিন্তু দুইটা নামই লেখা থাকে, দেখছো এটা? জি স্যার দেখছি। হ্যাঁ, তো একই রকম পেইন্টেরও একই রকম ভাবে আর কি। তুমি যদি একদম স্পেসিফিক রং ব্যবহার করতে চাও তাহলে তোমাকে ওই দোকানদারের কথা শুধু শুনলে বা কমার্শিয়াল নাম শুনলে হবে না। কমার্শিয়ালি তারা মোটামুটি এই কয়েক টাইপের পেইন্টই বাজারে বেশিরভাগ ক্ষেত্রে বিক্রি করে থাকে। এখন তোমাকে তাহলে খুঁজতে হবে যে সিনথেটিক রাবার পেইন্টটা কোন কোন কোম্পানি তৈরি করে। হ্যাঁ, ওই কোম্পানির ব্র্যান্ডটা কি সেটা তোমাকে নিজে জেনে তারপরে ব্যবহার করতে হবে। মোটা দাগে যেগুলো ব্যবহার করে বিক্রি হয় সেগুলো আমি তোমাদেরকে বললাম। মোটা দাগে এনামেল পেইন্ট বিক্রি হয়, মোটা দাগে ডিসটেম্পার, প্লাস্টিক পেইন্ট, ওয়েদার কোট, এগুলো মোটা দাগে ব্যবহার হয়ে থাকে আর কি। আর একটা হচ্ছে মেটালের উপরে পেইন্ট দেওয়ার আগে আমরা একটা হচ্ছে একটা কোটিং ব্যবহার করে থাকি, যাতে করে এটা মরিচা রোধী হয় আর কি। হ্যাঁ, বা অ্যান্টি করোসিভ হয় অনেকটা আর কি। এটা জিঙ্কের বা এরকম কিছু ম্যাটেরিয়ালের আমরা একটা প্রলেপ দেখবা যে লালচে রঙের একটা প্রলেপ দেওয়া হয়ে থাকে আর কি। জি স্যার, মানে স্যার আমরা যখন যে কোনো একটা পেন কিনতেছি সেক্ষেত্রে ওই যে যে কোডটা আমরা যেটা বলতেছি ওই কোডের গায়ে এটা লেখা থাকবে। হ্যাঁ, কোটার গায়ে লেখা থাকে, কোটার গায়ে লেখা থাকে এবং কোটার গায়ে তোমার একটা তো হচ্ছে কমার্শিয়াল নাম লেখা থাকে। ধরো বার্জার পেইন্ট না, বা জি রক্সি স্যার। পেইন্ট, এগুলো হচ্ছে কমার্শিয়াল নেম আর কি। যে বার্জার হোয়াইটেনিং কালার, বার্জার অমুক কালার, বার্জার হোম ডেকোর। বার্জার হোম ডেকোর বলতে আমাদের ইঞ্জিনিয়ারিং এর অভিধানে কোনো রং নাই, বুঝতে পারছো? আমরা চিনি যে এটা অয়েল বেস পেইন্ট না ওয়াটার বেস পেইন্ট না এটা কি করোসিভ অ্যান্টি করোসিভ পেইন্ট, আমরা এইভাবে চিনবো আর কি, বুঝতে পারছো? যে আমি যদি বাইরে যদি ব্যবহার করি, বাইরের ওয়ালে ব্যবহার করি বা বাউন্ডারি ওয়ালে ব্যবহার করি, তাহলে আমি কখনোই এটা আমাকে অবশ্যই সিমেন্ট বেসড রং হইতে হবে, কারণ এটা একদম ওপেন থাকবে, এটা ওপেন থাকবে এবং ওপেন এর ন্যাচারাল কন্ডিশনে থাকবে। সুতরাং এটাকে সরাসরি রেইনফলের সাথে ফাইট করে টিকে থাকতে হবে। তো সেই ক্ষেত্রে এটা ওয়াটার বেসড পেইন্ট দিলে কখনোই এটা মানে ডিউরেবল হবে না, হওয়ার কোনো সুযোগই নাই। সেক্ষেত্রে আমাকে এখানে অবশ্যই সিমেন্ট বেসড পেইন্ট দিতে হবে। এনিওয়ে, আর ভার্নিশটা কি, ভার্নিশটা যদি আমি জাস্ট একটু সিম্পল পার্থক্যটা হচ্ছে যে পেইন্ট ভার্নিশ মোটামুটি একই। ভার্নিশের মধ্যে হচ্ছে পিগমেন্টটা ব্যবহার করা হয় না, কালার ব্যবহার করা হয় না। হ্যাঁ, ভার্নিশের মধ্যে আর কি। আচ্ছা, ভার্নিশ আমি খুব বেশি না পড়াই। ভার্নিশের মধ্যে হচ্ছে রেজিন থাকে, ড্রায়ার। ভার্নিশ যেহেতু কাঠের উপর ব্যবহার করা হয় এই জন্য রেজিন ব্যবহার করা হয়। হ্যাঁ, ভার্নিশের মধ্যে আর কি।
তো রেজিনটা মূলত কাঠ থেকেই থাকে আর কি, এটা কাঠের একটা উপাদান, এই জন্য রেজিনটা ব্যবহার করা হয়ে থাকে। রেজিনের আর ড্রায়ার ব্যবহার করা হয়, সলভেন্ট ব্যবহার করা হয়, যেটাকে আমরা ওই যে বলছিলাম যে টারপেন্টাইন, হ্যাঁ, টারপেন্টাইন হিসেবে। এগুলো হচ্ছে মোটামুটি ভার্নিশের পজিশন। আচ্ছা, এরপরে আমি যদি সংক্ষেপে একটু তোমাদেরকে টাইলস সম্পর্কে যদি একটু বলি আর কি। তো টাইলসটা এখন বর্তমানে খুবই একটা ইম্পর্টেন্ট একটা ম্যাটেরিয়াল, এবং টাইলস সম্পর্কে খুব ভালোভাবে জানা দরকার। আমরা তো বলে যাবো নাকি তোমরা 2-1 মিনিট বিরতি নিবা? স্যার বলে যান। আচ্ছা, টাইলসটা একটু ভালো করে জানতে হবে নিজেদের থেকে আর কি। এটা যদি তোমার প্রফেশনাল লাইফে না লাগলো, ব্যক্তি জীবনে কাজে লাগে। তো টাইলসকে মানে বেশ আরো টাইপ আছে, সেটা একটু পরে বলছি। বেসিক্যালি 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে, একটাকে আমরা বলি সিরামিক টাইলস, একটাকে আমরা বলি হোমোজেন। তো জিনিস সিরামিক টাইলসটা হচ্ছে বেসিক্যালি ক্লে টাইলস। ক্লে মিন্স হচ্ছে কাদা বা মাটি, হ্যাঁ, মাটির টাইলস একটা সিরামিকের একটা কোটিং দেয়া থাকে, যেটাকে আমরা বলি টাইলস। নরমাল টাইলসটা ওয়ালে ব্যবহার করা হয়ে থাকে, ব্যবহার করা হয়ে থাকে। এটা সাধারণত ছোট বা মিডিয়াম সাইজের হয় আর কি। তবে খুব অ্যাবজর্ব করবে বা ময়লা থাকবে বা পানিতে ব্যবহার এমন জায়গায় এই ধরনের টাইলস না ব্যবহার করাটাই ভালো। কারণ যেহেতু টাইলস আর কি, ক্লে দিয়ে বা মাটি দিয়ে, জাস্ট মাটির হাঁড়ি পাতিলের মতোই, মাটি একটা মাটির একটা স্ট্যান্ডার্ড আছে, ওই কোয়ালিটির মাটি নিয়ে এসে এটাকে পুড়িয়ে যে টাইলস তৈরি করা হয় সেটাই ক্লে টাইলস। তো ক্লে টাইলসটা তৈরি করে এরপরে এর উপরে হচ্ছে একটা সিরামিকের কোটিং দেওয়া হয়। হ্যাঁ, এটার দামে একটু সস্তা হয় এই জন্য আর কি, যেহেতু ক্লে টাইলস এটা আর কি। আর নাম্বার 2 হচ্ছে হোমোজেনিয়াস টাইলস। হোমোজেনিয়াস টাইলস হচ্ছে তোমার একটা সিঙ্গেল ম্যাটেরিয়ালের টাইলস আর কি, এবং এটা ওয়াটার প্রুফ আর কি, এই ম্যাটেরিয়াল আর কি। তা এটা পুরোটা থিকনেস একই একটা সিঙ্গেল ম্যাটেরিয়ালেরই থাকে, এটার আলাদা কোনো কোটিং করা থাকে না আর কি। এটাকে আমরা বলি হোমোজেনিয়াস, মানে পুরোটা একই আর কি, একই রকম টাইলস। এই ক্যাটাগরির টাইলসকে আমরা হোমোজেনিয়াস টাইলস বলে থাকি। হোমোজেনিয়াস টাইলস দামে সিরামিক টাইলসের চাইতে একটু বেশি হয়ে থাকে। তো টাইলস দাম সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? কেউ বলতে পারবা? বলতে পারবা কেউ? না স্যার। বলতে পারবা না? ইঞ্জিনিয়ারদের কিন্তু এই মাঠ সম্পর্কে, মানে ফিল্ড লেভেলে স্যার 60-70 টাকা থেকে শুরু হয়। 85 টাকা স্যার, নরমাল যেটা ওইটা। 85 টাকা কি পার স্যার পিস? পার পিস, জি স্যার। না, টাইলস আসলে বিক্রি হয় পার স্কয়ার ফিট হিসেবে, হ্যাঁ, প্রতি স্কয়ার ফিট হিসেবে টাইলস বিক্রি হয়। তো টাইলসের যদি সিরামিক টাইলস, যেটা আমরা সাধারণত ওয়ালে ব্যবহার করে থাকি, সাধারণ কন্ডিশনের যে টাইলসটা ব্যবহার করে থাকি, রুমের মধ্যে ব্যবহার করি, টয়লেটেও নরমালি সিরামিক টাইলস বেশি ব্যবহার করে থাকি, যদিও সিরামিক টাইলস ব্যবহার না করলেই ভালো হয়। তবে যেমন আবার যদি তোমার হচ্ছে সুইমিং পুল বা পানির চৌবাচ্চা বা দীর্ঘ সময় পানির মধ্যে ইমার্সড অবস্থায় থাকবে বা ডুবানো অবস্থায় থাকবে, এমন কন্ডিশনে কিন্তু এই ক্লে টাইলস বা সিরামিক টাইলস ব্যবহার করা যাবে না আরকি, হ্যাঁ? তো এটা আসলে বিক্রি হয় স্কয়ার ফিট হিসেবে। তো এই সিরামিক টাইলসটা নরমালি অ্যারাউন্ড 35 টু 40 টাকা অ্যারাউন্ড আরকি, হ্যাঁ? মোটামুটি স্ট্যান্ডার্ড প্রাইস আরকি, এরকম অ্যারাউন্ড 35 টু 45 এর মধ্যেই পাওয়া যায়। এর বেশি লাগে না আরকি সিরামিক টাইলসের পার স্কয়ার ফিটের প্রাইস। আর হোমোজেনিয়াস টাইলস মোটামুটি 60 টু 80, যেটা তোমরা বলেছো আরকি, হ্যাঁ? 60 টু 80 এরকম আরকি পার স্কয়ার ফিটের প্রাইস। যেটা আমরা সাধারণ ফ্লোরে যেটা ব্যবহার করে থাকি। আমাদের বাসায় এটা নরমালি সিঁড়িতে বা আ বাসার ফ্লোরে, এসব জায়গায় কিন্তু আমরা এই হোমোজেনিয়াস টাইলসটা ব্যবহার করে থাকি আরকি। তো হোমোজেনিয়াস টাইলস আমি অলরেডি বলে ফেলছি যে হোমোজেনিয়াস টাইলসটা কি জিনিস। হোমোজেনিয়াস টাইলসটা একই ম্যাটেরিয়াল দিয়ে পুরো টাইলসটা তৈরি হয়। এটাকে আমরা হোমোজেনিয়াস টাইলস বলি, এবং এটা নরমালি এটা ওয়াটারপ্রুফ টাইলস হয়ে থাকে আরকি। এটা ময়েশ্চার অ্যাবজর্ব করে না আরকি। এবং এটার ধীরে, ধীরে এটার অ্যাস্থেটিক ভিউটা নষ্ট হয় না। মানে দেখতে এটা আ এটার
দেখতে যে খারাপ লাগবে বা অ্যাস্থেটিক ভিউটা, আমরা অ্যাস্থেটিক ভিউ বলি আর কি ইঞ্জিনিয়ারিং এর ভাষায়। অ্যাস্থেটিক ভিউটা এটা ডিটোরিয়েট করে না আর কি, খুব দ্রুত করে না। হ্যাঁ, সব টাইলসেরই করবে আস্তে আস্তে আর কি। আর এরপরে এই বেসিক যে দুইটা টাইপ, এর বাইরে কি কি টাইলস আছে? এর বাইরে ইদানিং যে টাইলস গুলো বাজারে বেশি বিক্রি হয় তার মধ্যে একটা হচ্ছে মিরর পলিশ টাইলস। যারা এর মধ্যে একটু তোমাদের মধ্যে যারা একটু ধনী বা উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত আছে তারা এই টাইলসের নাম শুনে থাকবা। এই টাইলসের দাম হোমোজেনিয়াস টাইলস, যারা হোমোজেনিয়াস টাইলস মধ্যবিত্ত যারা তারা মোটামুটি যারা কস্ট, যারা মিডিয়াম লেভেলের খরচ করতে চায় তারা হোমোজেনিয়াস টাইলসই নরমালি ফ্লোরে ব্যবহার করে। তবে যারা আরেকটু বেশি পয়সা খরচ করতে চায় বা আরেকটু হচ্ছে লাক্সারিয়াস ফ্লোর বা শপিং মলে যে ইউজ করতে চায় তখন আমরা বলি মিরর পলিশ। মিরর পলিশ বলি এই জন্যে এই টাইলসটা মিররের মতো কাজ করে আর কি। হ্যাঁ, এটা বেশ চকচকে বা ঝকঝকে হয় এবং এটা আয়নার মতো দেখা যায়, এই জন্য এটাকে আমরা মিরর পলিশ বলে থাকি আর কি এই টাইলসটাকে। হ্যাঁ, তো মিরর পলিশ টাইলসটা এটা মিরর পলিশ টাইলসটার উপরে একটা আলাদা একটা পলিশ বা আলাদা একটা কোটিং দেয়া থাকে। তো মিরর পলিশ টাইলসের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মিরর পলিশ টাইলস যদি হয় তাহলে এটা অবশ্যই ভালো কোয়ালিটি টাইলস হতে হবে। মিরর পলিশ টাইলস কিন্তু কখনোই সস্তা বা কোয়ালিটির ক্ষেত্রে একটু আপোস করা যাবে না আর কি। কারণ হচ্ছে মিরর পলিশ টাইলসের উপরে যেহেতু আলাদা একটা কোটিং ব্যবহার করা হয়, তো এই কোটিংটা ব্যবহার করার ফলে এবং যেহেতু মিরর পলিশ টাইলস নরমালি ফ্লোরে ব্যবহার করা হয়, তো ফ্লোরে এটার উপর দিয়ে মানুষ হাঁটাচলা করার ফলে যেসব জায়গা দিয়ে বেশি হাঁটাচলা হয় সেই সব জায়গার কোটিংটা ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে গেলে এটা দেখতে বেশ খারাপ লাগে আর কি, বা অ্যাস্থেটিক ভিউটা এটার খারাপ হয়ে যায় আর কি। তো এইজন্যে এর কোয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট আর কি। মিরর পলিশ টাইলসের ক্ষেত্রে কোয়ালিটি বা বিশেষ করে টাইলসের যে কোটিং এর ফলে এই পলিশটা মিরর পলিশ বলে থাকি আমরা, এর পলিশিংটা আর কি, সেই কোটিংটা বেশ ভালো কোয়ালিটির হইতে হবে। এই টাইলস কেনার সময় এটি অবশ্যই খেয়াল রাখতে হবে। এই টাইলসের সাইজটা বেশ বড় হয় এবং এর দামটাও একটু বেশি হয়। নরমালি ১২০-৩০ টাকা থেকে শুরু করে বেশ অনেক টাকা দাম আছে আর কি। হ্যাঁ, ধরো ২৫০, ৩০০, ৩৫০ এরকম আর কি। এটা অনেক এই মিরর পলিশ টাইলসটা বিদেশ থেকে ইম্পোর্ট হয়ে থাকে বাংলাদেশে। আর এই তোমার হচ্ছে সিরামিক টাইলস এবং হোমোজেনিয়াস টাইলস নরমালি পুরোটাই আমাদের দেশেই তৈরি হয়ে থাকে। আর মিরর পলিশ টাইলস এর ক্ষেত্রে কিছুটা বিদেশ থেকেও আমদানি হয়ে থাকে, যেগুলো অনেক বেশি দামি টাইলস সেগুলো বিদেশ থেকেও আমদানি করা হয়ে থাকে। দেন হচ্ছে রাস্টিক টাইলস বলি আমরা আর কি। রাস্টিক মিন্স হচ্ছে যে উপরটা অনেকটা মানে কি বলবো আর কি, মানে রাফ সারফেস আর কি। হ্যাঁ, ঘষে দেওয়ার মতো আর কি, ঘষা গ্লাসের মতো আর কি। এটাকে রাস্টিক বলে আর কি। তো রাস্টিক টাইলসটা নরমালি বাইরের দিকে বেশি ব্যবহার করা হয়ে থাকে। কারণ রাস্টিক টাইলসটা আসলে স্টোন চিপস দিয়ে এই টাইলসটা তৈরি করা হয়ে থাকে। ফলে এটা ওয়াটার রেজিস্ট্যান্স হয়। এজন্য এটা বাইরের দেয়ালে বেশি ব্যবহার করা হয়ে থাকে। তবে অনেক সময় ঘরের ভিতরে ব্যবহার করা হয়ে থাকে। অনেকেই একটা ঘরের ভিতরের দিকে একটা লাক্সারি আনার জন্যে বা একটা রাস্টিক ফিলিংস, একটা রাফ ফিলিংস আনার জন্যে দেয়ালের একটা অংশ জুড়ে বা একটা সিঙ্গেল দেয়াল বা একটা দেয়ালের একটা পার্ট এরকম ভাবে যে যার রুচি মতো এটা অনেক সময় ভিতরের দিকেও ব্যবহার করে থাকে রাস্টিক টাইলসটা। তো রাস্টিক টাইলসটা ২ টা পারপাস। একটা হচ্ছে এটা বাইরের দিকে যখন আমরা ব্যবহার করি মেইনলি সেটা হচ্ছে যে এটা যেহেতু এটা হচ্ছে স্টোন চিপস দিয়ে তৈরি হয় সুতরাং এটা ওয়াটার রেজিস্ট্যান্স, এই উদ্দেশ্যে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা হচ্ছে এর একটা অ্যাস্থেটিক ভ্যালু আছে, যেটা হচ্ছে এটাকে বলা হয় রাস্টিক ফিল বলি আরকি আমরা, RUSTIC। হ্যাঁ? এই রাস্টিক ফিলিংসটা আনার জন্য অনেকে বাইরের ভিতরের দিকেও ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা হচ্ছে ম্যাট টাইলস বলি আরকি আমরা। হ্যাঁ? ম্যাট টাইলস বা মাদুর টাইলস আরকি। ম্যাট টাইলসটার উদ্দেশ্য হচ্ছে এটাকে স্কিড রেজিস্ট্যান্স টাইলসও বলা হয়ে থাকে। তো ম্যাট টাইলসটার সারফেসটা বেশ রাফ হয়ে থাকে। এটা নরমাল ফ্লোর টাইলসের মতো দেখতে হলেও এটার সারফেসটা হাত দিলে তুমি বুঝতে পারবা যে এটা বেশ রাফ আরকি। এই রাফটা এইজন্য তৈরি করা হয়ে থাকে যাতে মানুষ পা পিছলে না পড়ে যায় আরকি। যেসব জায়গায় পা পিছলে পড়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকে সেসব জায়গায় এই ম্যাট টাইলসটা ব্যবহার করা হয়ে থাকে, যেমন টয়লেট। হ্যাঁ? তো এটাকে আমরা বলি যে প্রপার্টিটার জন্য এটা আমরা ব্যবহার করি সেই প্রপার্টিটাকে আমরা বলি স্কিড রেজিস্ট্যান্স প্রপার্টি। নরমালি স্লিপ বললেও আমরা বলি যে স্লিপ কেটে পড়ে গেছে। আসলে স্লিপ না, স্লিপ হচ্ছে আটকে যাওয়া। আর যে কারণে আমরা পড়ে যাই সেই প্রপার্টিসটা বা সেই ক্যারেক্টারিস্টিকটাকে ইঞ্জিনিয়ারিং এর ভাষায় আমরা বলি স্কিড বা স্কিডিং। SKID স্কিড। হ্যাঁ? তো স্কিড রেজিস্ট্যান্স, এই পড়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর যে প্রপার্টিসটা এই প্রপার্টিসটার জন্য আমরা ম্যাট টাইলস ব্যবহার করে থাকি। ফাইনালি আমরা যে আরেকটা টাইলসের ক্যাটেগরি আমরা জানবো সেটি হচ্ছে পার্কিং টাইলস।
হ্যাঁ, তো পার্কিং টাইলসটা কি জিনিস? পার্কিং টাইলসটা হচ্ছে নরমালি তোমরা দেখবা যে রাস্তার পাশে বা ফুটপাতে অথবা পার্কিং এরিয়াতে ব্যবহার করা হয়ে থাকে। পার্কিং টাইলসটা বা ছাদে অনেকে ব্যবহার করে থাকে। তো পার্কিং টাইলসটা নরমালি একটু কম্পারেটিভলি বেশি লোড নিতে পারে। এই পার্কিং টাইলসটার মধ্যে আবার আলাদা লোড বিয়ারিং টাইলসের আলাদা ক্যাটেগরিও আছে। যে টাইলসটা অনেক বেশি লোড নিতে পারবে। ইদানিং আরেক ধরনের টাইলস আছে যেটাকে বলা হয়ে থাকে ইন্ডাস্ট্রিয়াল টাইলস আরকি। এটা ফ্যাক্টরি যেসব জায়গায় ছোট, ছোট ভেহিকেল ইন্ডাস্ট্রির ভিতরে চলাফেরা করে, গুডস গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়ার জন্য সেই সব জায়গাতে লোড বিয়ারিং টাইলস বা ইন্ডাস্ট্রিয়াল টাইলস ব্যবহার করার প্রয়োজন হয়। নরমাল টাইলস দিলে যে ক্যাটাগরি টাইলস গুলো এতক্ষণ আমি বললাম এই ক্যাটাগরির মধ্যে যেকোনো একটা ব্যবহার করা সেখানে অ্যাপ্রোপ্রিয়েট হয় না। যেহেতু ওখানে অনেক বেশি লোড ব্যবহার করে, ছোট, ছোট ভেহিকেল চলাফেরা করে। এইজন্যে সেখানে ইন্ডাস্ট্রিয়াল টাইলস এই বেশ সম্প্রতি সংযোজিত হয়েছে আরকি। তো আসলে সবসময়ই নতুন, নতুন ম্যাটেরিয়ালস আসতে থাকে। এইজন্য সবসময় বাজার সম্পর্কে জানতে হয়। জেনে ইঞ্জিনিয়ারদেরকে আপডেট থাকতে হয়। বিশেষ করে যারা অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে যারা ফিল্ড লেভেলে কাজ করবে তাদেরকে এগুলো কন্টিনিউয়াসলি জানতে হবে। হ্যাঁ? জানতে থাকতে হবে আরকি। তো এই মোটামুটি টাইলসের ক্যাটেগরি আমি এখন আর অল্প একটু মিনিট পরিয়ে শেষ করার চেষ্টা করব। সেটি হচ্ছে টাইলস ব্যবহার করার যে টাইলস সেটিং করার জন্যে কয়েকটা স্টেপ আছে খুবই ইম্পোর্টেন্ট, খুবই যেটি বিশেষ করে ইঞ্জিনিয়ার হিসেবে এগুলো আমাদের জানা খুবই দরকার। এই সম্পর্কে কিছু আমাদের মধ্যে ভুল ধারণাও আছে। তো টাইলস আমি যদি একেবারেই স্টেপ বাই স্টেপ আমি এখানে মোটামুটি লিখে রেখেছি। তারপরেও আমি যদি একটু বলি, এটা কিন্তু এগুলো কিন্তু কোথাও বইতে তোমরা পাবা না, হ্যাঁ? কোনো বইতে নাই। আমি একদমই তোমাদের জানার জন্যে যে তোমাদের আসলে যে নলেজটুকু প্র্যাকটিক্যালি যে নলেজটুকু থাকা দরকার সেই নলেজ সেজন্য আমি এভাবে এখানে লিখে রেখেছি। স্টেপ নাম্বার 1 হচ্ছে চিপিং, হ্যাঁ? চিপিং মানে হচ্ছে একটা যে সারফেসে আমরা টাইলসটা লাগাবো সেই সারফেসটা যত রাফ হবে, যত এবড়ো-থেবড়ো হবে, ততই হচ্ছে টাইলসটা বন্ডিংটা ভালো হবে। তো এজন্য চিপিং করতে হয়। চিপিং মানে আসলে ওই যে তোমরা মসলা বাটে যে শিলপাটা আছে না? শিলপাটা যে চিপিং করো ঐরকম ভাবে চিপিং করতে হয় আরকি। নাম্বার 2 হচ্ছে পুরো ফ্লোর এরিয়াটা যে ওয়ালে আমি হচ্ছে এই টাইলসটা লাগাবো সেই ওয়ালটা ১ম এ মেপে নিতে হবে। মেপে নিয়ে আমার টাইলসের যে টাইলস বিভিন্ন রকম সাইজে কিন্তু বাজারে টাইলস কিনতে পাওয়া যায়। তো টাইলসের যে সেই সাইজ অনুযায়ী আমি কোন দিক থেকে সেট করতে, করতে কোন দিকে যাবো সেটা আমাকে আগেই ১ম এ ঠিক করে নিতে হবে আরকি। রিকগনাইসেন্স করতে হবে যে আমি কোন দিক থেকে টাইলস লাগানোটা শুরু করব। আমি কোন দিকে কাট পিস অবশ্যই পড়বে টাইলস করতে গেলে আরকি। হ্যাঁ? টাইলস কখনোই ওয়ালে বা ফ্লোরে একদম পুরোপুরি নাম্বার অফ টাইলস মিলে যাবে না। একটা না একটা টাইলস কাটতেই হবে তোমাকে কোন না কোন জায়গায় গিয়ে। তো এইজন্য ১ম এ পুরো ফ্লোরটা মেপে, পুরো ওয়ালটা বা পুরো ফ্লোরটা মেপে আমাকে নির্ধারণ করে নিতে হবে যে আমি কোন দিকে কাট পিস গুলো ফেলবো। সেজন্য আমাদেরকে ১ম এ পুরো জায়গাটা মেপে নিতে হবে। এরপরে আমি টাইলসের কাজ যখন করব তখন আমাকে কি করতে হবে? ১ম এ আমাকে হচ্ছে ওয়ালের কাজ করতে হবে। একটা রুমের যখন টাইলস করব। ১ম এ ওয়ালের কাজ শেষ করে দেন হচ্ছে আমাকে ফ্লোরের কাজ করতে হবে। এগুলো হচ্ছে স্টেপ এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো উল্টাপাল্টা করলে তখন কাজের কোয়ালিটি খারাপ হয়ে যাবে আরকি। আরেকটা হচ্ছে যে টাইলসের যেখানে টাইলসটা লাগাবো সেই ফ্লোরটা বা সেই ওয়ালটা এবং টাইলসটা এই দুটোই আগে একটু ভিজিয়ে নিতে হবে। বিশেষ করে ওয়াটারপ্রুফ বা ওয়াটার টাইট টাইলস যেগুলো আছে সেগুলো আসলে ভিজিয়ে নিলে না নিলেও খুব একটা পার্থক্য না থাকলেও ভিজিয়ে নিতে হবে। তবে সিরামিক টাইলস যেগুলো আমরা ওয়ালে ব্যবহার করি সেই টাইলস গুলো অবশ্যই ভালো করে ভিজিয়ে নিতে হবে। নরমালি এগুলো যারা ভালো মিস্ত্রি তারা খুব ভালোভাবে এগুলো হ্যান্ডেল করে বা ম্যানেজমেন্ট করে। এইগুলোকে তারা দেখা যায় যে ব্যবহার করার আগে অন্তত ১-২ ঘন্টা ভিজিয়ে রাখে। ইমার্সড কন্ডিশন একদম ডুবিয়ে রাখে পানির মধ্যে আরকি। তো এগুলো ভালো করে ভিজিয়ে রাখতে হবে। বিশেষ করে ক্লের যে পার্টটা ওই পার্টটা ভালো করে ভিজতে হবে। না হলে বন্ডিং ভালো হবে না। হ্যাঁ? তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এজন্য কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট খুবই ইম্পোর্টেন্ট। কনস্ট্রাকশন এর ক্ষেত্রে ২ টো পার্ট আমরা বলি। একটা হচ্ছে কনস্ট্রাকশন এর ডিজাইন আর একটা হচ্ছে কনস্ট্রাকশন এর ম্যানেজমেন্ট। ডিজাইন বা লেআউট তৈরি করা এবং এটা কনস্ট্রাকশন তৈরি করার সময় যে ম্যানেজমেন্টটা যে ঠিকমতো কনস্ট্রাকশন হচ্ছে কিনা। তো এই ম্যানেজমেন্টটা খুবই ইম্পোর্টেন্ট কনস্ট্রাকশন এর ক্ষেত্রে আরকি। দেন হচ্ছে কি এটা প্লেস করার সময় এটা অবশ্যই হ্যামার ইউজ করার সময় অবশ্যই মেটালিক হ্যামার পরিহার করতে হবে। অবশ্যই রাবারের হ্যামার ব্যবহার করতে হবে টাইলসের ক্ষেত্রে। না হলে এটা হালকা ক্র্যাক হইতে পারে। অনেক সময় বড় ক্র্যাক হয়, অনেক সময় ভেঙেও যেতে পারে। তখন এটা তোমার ইকোনমিক্যাল লস হবে। তো এইজন্য এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে কি করতে হবে টাইলসটা সেট করার পরে ইমিডিয়েটলি এটাকে একটা ভেজা কাপড় দিয়ে টাইলসের উপরের সারফেসটা মুছে ফেলতে হবে। যাতে টাইলসের উপরে স্ক্র্যাচ না পড়ে পার্মানেন্টলি এর ব্রাইটনেসটা নষ্ট না হয়ে যায়, হ্যাঁ? এইদিকে খেয়াল রাখতে হবে।
এটা একটু শুকিয়ে গেলে কিন্তু যেহেতু আমরা মর্টার দিয়ে এটাকে সেট করি, সুতরাং মর্টারের মধ্যে যেহেতু সিমেন্ট থাকে, তো সিমেন্টটা যদি উপরে তুমি যদি পরে মুছো শুকায় যাওয়ার পরে হয়তো তোমার কাছে মনে হবে যে উঠে গেছে বেশ, কিন্তু এটা ব্রাইটনেসটা নষ্ট হবে, অরিজিনাল ব্রাইটনেসটা থাকবে না। এই জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাকে একটা ওয়েট কাপড় দিয়ে, একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলতে হবে। এরপরে কি করতে হবে, টাইলসটা সেট করার পরে অন্ততপক্ষে 24 ঘন্টা 24 আওয়ার্স এটাকে কিউরিং করতে হবে। কিউরিং মিন্স পানিতে ভিজিয়ে রাখতে হবে। ফ্লোর থাকলে ফ্লোরের উপরে পানি দিয়ে রাখতে হবে। হ্যাঁ, ছাদে যেরকম পানি দিয়ে আমরা কিউরিং এর জন্য এরকম দিয়ে রাখতে হবে। ওয়ালের ক্ষেত্রে কি করতে হবে, ওয়ালটাকে ভিজিয়ে দিতে হবে। সেক্ষেত্রে অন্ততপক্ষে 3 দিন, কমপক্ষে 3 দিন ওয়াল ভিজিয়ে দিতে হবে, প্রতিদিন একবার বা 2 বার করে আরকি। হ্যাঁ, যথাসম্ভব কিউরিং করতে হবে ভালো করে। কিউরিং না করলে এটা সিমেন্টের বন্ডিংটা ভালো হবে না। সিমেন্টের বন্ডিং ভালো না হলে টাইলসের ডিউরেবিলিটি ভালো হবে না। আর দেন হচ্ছে ফাইনালি যেটা করতে হবে, যেটা সবচাইতে ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে একটি টাইলস থেকে আরেকটি টাইলসের মাঝখানে একটা ফাঁকা জায়গা রাখতে হবে, যেটাকে আমরা বলি যে পয়েন্টিং এর জন্য আর কি। পয়েন্টিং ইজ মাস্ট ফর এভরি ক্যাটাগরি অফ টাইলস। এটা কেউ কোন ক্যাটাগরির ক্ষেত্রে বলে থাকে যে এই ক্যাটাগরি টাইলসের ক্ষেত্রে ফাঁকা রাখার দরকার নাই, দুটো টাইলস একদম একসাথে লাগিয়ে আমরা সেট করব। এটা কখনোই করা যাবে না। তো এই পয়েন্টিং বা ফাঁকা রাখার জায়গার পরিমাণটা কত হবে, এটা 2 থেকে 5 মিলিমিটার হতে হবে আর কি। হ্যাঁ, এটা কন্ডিশন অনুযায়ী হতে হবে মানে হতেই হবে আর কি, এটা থাকতেই হবে। টাইলসের মাঝখানটা, দুটো টাইলসের মাঝখানে একটা গ্যাপ থাকতে হবে। তবে যে গ্যাপটা থাকবে সেটা প্রত্যেকটা টাইলসের ক্ষেত্রে ওই একই পরিমাণ গ্যাপ থাকতে হবে, এবং এই গ্যাপটা পরবর্তীতে গ্রাউটিং দ্বারা ফিল আপ করে ফেলতে হবে। গ্রাউটিংটা কি জিনিস, গ্রাউটিংটা কিউরিং এর পরে কিন্তু এটা করতে হবে। হ্যাঁ, কিউরিং শেষ হওয়ার পরে। গ্রাউটিংটা কি জিনিস, গ্রাউটিং হচ্ছে সিমেন্ট পেস্ট আর কি। সিমেন্ট পেস্ট দিয়ে নরমালি প্রচলিত ভাষায় মিস্ত্রিরা এটাকে পুডিং বলে থাকে, যে এটাকে তারা পুডিং করে। হ্যাঁ, তো এইভাবে টাইলসের কাজ শেষ করতে হবে। তো তোমাদের যদি টাইলস সম্পর্কে বা এই সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে বলো। স্যার ফাঁকা রাখার দরকার কি? আচ্ছা, ফাঁকা রাখার দরকারটা হচ্ছে এই জন্য যে এটা হচ্ছে তোমার হচ্ছে যে শ্রিঙ্কেজ এক্সপানশন হয়, এটা সংকুচিত হয় এবং সম্প্রসারিত হয় তাপমাত্রার সাথে ভিত্তি করে আর কি। ওয়েদারের যে তাপমাত্রা এর উপর ভিত্তি করে। তো এটা যদিও খালি চোখে আমরা অতটা বুঝতে পারি না, তো এইটাকে সংকুচিত হওয়া এবং প্রসারিত হওয়ার জন্য একটা ফ্রি স্পেস দিতে হয় টাইলসকে। টাইলসকে না, সবকিছুকেই দিতে হয়, সেটা আমি একটু পরে বলছি। দিতে হয়। তো যদি আমি হচ্ছে দুইটা টাইলসকে একদম মুখোমুখি একদম একবারে সেট করে দিই, ফাঁকা যদি না রাখি, তাহলে সে এই এক্সপানশনটা তার হতে পারবে না। সংকুচিত হতে পারলেও এক্সপানশন হবে না। এক্সপানশন যখন সে না হতে পারবে, তখন সে কি করবে, সে ফেটে যাবে। ফেটে যাবে, টাইলসগুলো উঠে যাবে। হ্যাঁ, এটা তখন এই টাইলসটা খুব দ্রুতই 1-2 বছরের মধ্যে দেখবা যে হঠাৎ করে একদিন অনেক সময় শব্দ করে টাইলসটা উঠে যায়। এটা ভয়ংকর হয়, মনে হয় ভূমিকম্প হচ্ছে আর কি। হ্যাঁ, এটা আর্থকুয়েকের মতো একটা ঘটনা ঘটে, যে হঠাৎ করে মনে হবে যে পুরো ফ্লোরটা নড়ে উঠলো, টাইলস গুলো উঠে যাচ্ছে লাইন দিয়ে। হ্যাঁ, এমন এক লাইন ধরে টাইলস উঠে যায় আরকি। হ্যাঁ, তো এই ঘটনাগুলো ঘটে আরকি। তো এগুলো অনেক সময় বুঝতে পারে না যে কেন ঘটলো এটা আরকি। তো এগুলো হচ্ছে এই পয়েন্টিং না করার ফলে আরকি এটা হয়। স্যার গ্রাউটিংটা কি দিয়ে করা হয়? গ্রাউটিংটা সিমেন্ট দিয়ে করা হয় নরমালি, যেহেতু টাইলস এর কালারটা অধিকাংশ প্রায় সাদা ব্রাউন এই টাইপের হয়, এজন্য হোয়াইট সিমেন্ট দিয়ে করা হয়। তবে যদি টাইলস এর অন্য কোনো কালার হয় এবং ডিপ কালার হয়, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট কালারের কিছু পিগমেন্ট বা রং সিমেন্টের মধ্যে মিশিয়ে দিয়ে সাদা সিমেন্টের মধ্যে গ্রাউটিং করা হয়, ওই কালার ওই টাইলস এর কালারতে ম্যাচিং করার জন্য। আর আরেকটা জিনিস যেটা বলেছিলাম যে একটু পরে বলছি, সেটা হচ্ছে যে এই পয়েন্টিংটা তোমরা যদি দেখো, কংক্রিটের যে রাস্তা আমাদের জব্বারের মোড় থেকে একদমই হচ্ছে অ্যাকাউন্টস বিল্ডিং বা আমাদের হচ্ছে প্রশাসনিক ভবন পর্যন্ত এই রাস্তাটা দেখবো কম, এবং এই রাস্তার দেখবো যে পুরো রাস্তা কিন্তু একসাথে কাস্টিং বা ঢালাই করা হয়নি। রাস্তার কিছু দূর পর পর ফাঁকা আছে। হ্যাঁ, আবার আমাদের যে করিডোর গুলো, আমরা যে আমাদের এই ইউনিভার্সিটির বিল্ডিং গুলোর করিডোর গুলো দেখবা যে পুরো করিডোরের উপরে যে ছাদ, এই ছাদটা কিন্তু পুরোটা একটা ছাদ না, কিছু দূর পর পর দেখবা ফাঁকা আছে। এটাও কিন্তু একই উদ্দেশ্যে কিন্তু এই ফাঁকাটা রাখা হয়। হ্যাঁ, এটা কিন্তু ইন্টেনশনালি রাখা হয়, এটা কিন্তু ডিজাইনের অনুযায়ী এভাবেই কিন্তু ফাঁকা রাখায়, ফাঁকার উদ্দেশ্যেই ফাঁকা রাখা হয়েছে আর কি। হ্যাঁ, আর কিছু? স্যার টাইলসের এরকম বিস্ফোরণের ক্ষেত্রে কি স্যার অন্য কোনো কারণ থাকতে পারে স্যার? টাইলস সিমেন্ট আসলে কোম্পানি। ঠিক বিস্ফোরণ বলবো না, শব্দ করে উঠে যাওয়া আর কি। হ্যাঁ, আস্তে আস্তে উঠতে পারে, একসাথে উঠে যেতে পারে আর কি। আমি নিজেই একসাথে উঠে যাওয়া দেখেছি আমি। হ্যাঁ, যে একসাথে শব্দ করে টাইলস উঠে যাচ্ছে, মনে হচ্ছে যে ফ্লোরটা মানে তোমার ক্র্যাক হয়ে যাচ্ছে পুরো ফ্লোর। আসলে বিষয়টা তা নয়।
আসলে বিষয়টি হচ্ছে যে ওই যে পয়েন্টিং না করার ফলে এই জিনিসটা হয় আর কি, বা পয়েন্টিং ইনসাফিসিয়েন্ট পয়েন্টিং হলে ওইটা হয়। যে পয়েন্টিং আছে, হওয়া দরকার ছিল 3 মিলিমিটার, করেছে 0.5 মিলিমিটার। হ্যাঁ, এটা আর কি। এটা কেন করে? কারণ হচ্ছে যে পয়েন্টিং করতে গেলে পয়েন্টিং যে মেইনটেইন করা, প্রত্যেকটা টাইলসের ক্ষেত্রে একই রকম দূরত্ব বজায় রাখা, এটা সাধারণ মানে খুব দক্ষ মিস্ত্রি ছাড়া এটা পারে না। এইজন্য তারা ওইটাকে পুরো টাইলসটাকে একসাথে বন্ধ মানে এই লাগিয়ে টাইলস ইয়ে করে দেয়। মানে একটা টাইলস থেকে আরেকটা টাইলসের মাঝখানে ফাঁকাটা তারা রাখে না বা রাখতে চায় না আরকি। মেইনটেইন না করতে পারার কারণে, অদক্ষতার কারণে এটা তারা করে আরকি। আর কেউ? স্যার পিডিএফ গুলো দিলে ভালো হতো। পিডিএফ গুলো ভালো হতো? জি স্যার। এখন পড়াশোনা করে ফেলতো নাকি? না স্যার, কালেক্ট করে রাখতাম। হ্যাঁ, ঠিক আছে, দিয়ে দেবো, অসুবিধা নেই। এখন সময় মতো। তবে তোমাদের আমার সাজেশন হচ্ছে এই যে বিষয়গুলো আমরা পড়িয়ে থাকি, হ্যাঁ? আমার ক্লাস শেষ, যারা হচ্ছে নামাজে যাবা বা যাদের অন্যান্য ব্যস্ততা আছে তারা হচ্ছে যেতে পারো আরকি, হ্যাঁ?